না না না, এইভাবে আর ভালো লাগছে না। সবই হচ্ছে, তবু কি যেন একটা হচ্ছে না। কতদিন হয়ে গেল তেমন কোনো নিমন্ত্রণ পাওয়া যায়নি, মনটা কেমন আনচান আনচান করে না। ও এই ব্যাপার এটা আগে বলবেন তো। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে নিমন্ত্রণ একটা এলো বলে। হ্যাঁ, বলো কি? তা মন্ত্রী মশাই, নিমন্ত্রণ কি পায়ে হেঁটে আসছে না ঘোড়ায় চেপে? এদিকে তো সবার কাজ শুরু হয়ে গেছে মনে হচ্ছে। আমারই বোধহয় আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। হয়ে যখন গেছে তখন আর কি করবে, বসে বসে ডিমের তা দাও এবার। সেই সব করার কি আর সময় আছে মহারাজ? আসলে ওই সারা বছরই তো আমার অস্ত্রশস্ত্র নিয়ে কাজ, তাই ঠাকুরকে সন্তুষ্ট করতে এবার ওই বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছি, তাই সব দিকটাই সামলাতে হচ্ছে। বাহ, এই তো খুব ভালো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এই উপলক্ষেই আপনার ও আপনার সব সভাসদদের নিমন্ত্রণ থাকলো পুজোর দিন। এই বলেছিলাম না মহারাজ, নিমন্ত্রণ আসছে। কি হ্যাঁ, মিলে গেল তো এবার। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। তবে হচ্ছে যখন, তখন পুজোটা না হয় একটু বড় করেই হোক। আমি নিজে সেনাপতির সঙ্গে ব্যবস্থাপনায় থাকবো, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। যাও যাও, তবে আর দেরি করো না। বলি বেশ তো বসে বসে হাই তুলছো, হ্যাঁ? বলি সভায় যাওয়ার তাড়া নেই বুদ্ধি, হ্যাঁ? তারা আর আমার কিসের গিন্নি, যত তারা তো মন্ত্রী মশাইয়ের। বিশ্বকর্মা পুজোর জোগাড় যন্ত্র করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন বলে কথা। আমায় মনে হচ্ছে এইভাবে হাই তুলে তুলেই দিন কাটাতে হবে। হ্যাঁ, তুমি যাই করে কাটাবে কাটাও, কিন্তু আমরা এখন কি করবো বলো তো? এসেছি যখন তখন ভালোই হয়েছে। একটা কাজ তোদেরকে দেওয়া যেতেই পারে, বুঝলি? কি কাজ গো গোপাল দাদু? মন্ত্রীমশাইয়ের অতি সততা চোরের লক্ষণ মনে হচ্ছে, তাই তোরা মন্ত্রীমশাই আর সেনাপতির গতিবিধির উপর নজর রাখতো দেখি। আজকে এটাই আমাদের কাজ তো। হ্যাঁ, তবে দেখিস কেউ যেন ঘুণাক্ষরেও কিছু টের না পায়। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, আমরা তোমাকে এসে একেবারে পাক্কা খবর দেব। এসো সেনাপতি, চলো দেখে শুনে আগে পুজোর বাজারটা ঠিক করে সেরে ফেলি। এটার এমন কি ব্যাপার? মোহর দেব আর মালপত্র নেব। আরে ব্যাপারটা যদি অতই সোজা হতো তাহলে আর আমাকে তোমার সঙ্গে আসতে হতো না। কেনাকাটা করার সময় চোখ কান খোলা রাখতে হয়, বুঝলে? বুঝলাম, মানে ওই পচা গলা ফল যাতে গছিয়ে না দেয়, তাই তো? এই দাও তো, দাও সব রকম ফল 5 কেজি করে মেপে দাও দেখি। আর হ্যাঁ, দামটা কিন্তু বুঝে শুনে নেবে। না না না, ও সব দিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি একেবারে পাইকারি দাম নেব মন্ত্রী মশাই, বেশিও নয় আবার কমও নয়। আমাদের কান খাড়া করে ওদের কথাবার্তা শুনতে হবে। আর সেই সঙ্গে পাকা রসিদও দেবে। তবে আমি যে এই এত ফলের বরাত পাইয়ে দিলাম তার জন্য আমার পাওনাটার কি হবে? হ্যাঁ, আপনার পাওনা? ও যেন আকাশ থেকে পড়লে। শোনো, ভালোয় ভালোয় বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা আমার পাওনা আমার কাছে পৌঁছে দেবে, কথাটা যেন খেয়াল থাকে। আচ্ছা, এই মিষ্টিটাও কি এখন থেকেই নিয়ে রাখতে হবে মন্ত্রী মশাই? শুকনো কিছু মিষ্টি নেওয়া যেতেই পারে, তবে সেটা এমন কিছু বড় কথা নয়। আসল কথা হলো দামের ব্যাপারটা ঠিক করে রাখতে হবে। কিরে ভোলা, তাই তো? দাম তো সব ঠিক করাই আছে, আপনাকে কি আর আমি ঠকিয়ে নেব? কোন মিষ্টি কটা করে লাগবে সেটা বলুন। ওরে ওরে, আমাকে ঠকানো কি অতই সহজ? সে তুই চাইলেও পারবি না। বিশ্বকর্মা পুজোর জন্য কাঁচা গোল্লা, দরবেশ, কালাকান্দ সব 100টা করে লাগবে। হ্যাঁ, তবে শোন, এবার আর মুখের কথায় কাজ হবে না। মিষ্টির হিসাব কষে পাকা রসিদ দিবি, কেমন? দিয়ে দেব মন্ত্রী মশাই। তবে শুধু ওটা দিলেই হবে না, সঙ্গে এই এত মিষ্টির বরাত পাইয়ে দেওয়ার জন্য আমার ভাগের ভাগটাও বিশ্বকর্মা পুজোর দিন আমার বাড়িতে পৌঁছে দিবি। সে কি? নয়, হ্যাঁ। আরে বাস, মন্ত্রী মশাই তো
আচ্ছা কল খাটিয়ে যা। দাদু কি আর এমনি এমনি আমাদের নজর রাখতে বলেছে? চল চল, আর দেরি না করে এক্ষুনি গিয়ে দাদুকে খবরটা দি। দাদু নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। চল চল। মন্ত্রী মশাই সেনাপতির সঙ্গে পুজোর কেনাকাটা করে ওই বিক্রেতাদের কাছ থেকে বরাত পাইয়ে দেওয়ার অর্থ দাবি করছেন। বিক্রেতারা পুজোর দিন সকালে ওর বাড়িতে ওই অর্থ পৌঁছে দেবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার, তাহলে তো মন্ত্রী মশাই কলে পড়বেনই পড়বে। এই তো সবাই হাজির আছে দেখছি। তাহলে সবাই শুনুক পুজোর ব্যবস্থাপত্র কেমন চলছে। হ্যাঁ হ্যাঁ, দৌড়ে দৌড়ে চলছে নাকি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে? তুমি আর এইসব কি বুঝবে হে? কিভাবে মাথার ঘাম পায়ে ফেলে সব ব্যবস্থা করছি সে তো আমিই জানি। জীবনে ওই কুটকচালি করা ছাড়া তো আর কিছুই করলে না। ও মা, খেটে খেটে মন্ত্রী মশাই হয়েছেন বেহাল। তবেই তো হবে পুজো, থাকবে ছন্দ, বাজবে তাল। ভালো বলেছ কবি, সাধু সাধু। শুধু বললে হবে না, খাটুনিও আছে মহারাজ। মন্ত্রীমশাই ছিলেন বলে কোনো কাজেই কোনো অসুবিধে হচ্ছে না। সে তো হবেই, এই না হলে চোরে চোরে মাস্তু তো ভাই। এই এই কি বললে গোপাল? কি বললে? আমি চোর? আর আমি চোরের ভাই? হ্যাঁ, শুনলেন মহারাজ? শুনলেন গোপালের কথা? কথার আর কি, না আছে মুন্ডু আর না আছে মাথা। না 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 না, গোপাল যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু ভেবেই বলেছে। এটা তো গুরুতর অভিযোগ। যা ভেবেছো সেটা প্রমাণ করতে হবে, কিন্তু না হলে নিজের কথা ফিরিয়ে নিতে হবে। প্রণাম মহারাজ, সভার কাজের মধ্যে হাজির হওয়ায় আমি দুঃখিত। আরে আরে, বর্ধমানের মন্ত্রীজি, এসো এসো। কি উদ্দেশ্যে আসা হয়েছে বলো? আগে মহারাজ, খবর পেলাম কৃষ্ণনগরে বাবা বিশ্বকর্মার পুজো হচ্ছে, তারই ব্যবস্থাপনা দেখতে এলাম আমি। সেটা দেখার জন্য সেই বর্ধমান থেকে ছুটে এখানে আসতে হলো? সেখানে হয় না বুঝি? হলে তো আর কোনো সমস্যাই হতো না। সে কি, কিন্তু না হওয়ার কারণটা কি? আমাদের রাজামশাইয়ের কাছে বারবার পুজো করার আবেদন করেও লাভ হয়নি। রাজামশাইকে কোনোভাবেও রাজি করানো যায়নি। এই তো গোপালকে পেঁচে ফেলবার মোক্ষম একটা সুযোগ চলে এসেছে এবার। এই ব্যাপারে আমার একটা প্রস্তাব আছে মহারাজ। আছে যখন তখন বলে ফেলো, চেপে রেখে আর লাভ কি? আগে মহারাজ, বর্ধমানের রাজাকে পুজোর ব্যাপারে রাজি করানোর কাজটা যদি গোপালকে দেওয়া হয় তবে কেমন হয়? হ্যাঁ, মন্দ হয় না। গোপাল নিশ্চয়ই রাজামশাইকে বুঝিয়ে একটা কিছু সমাধান করবে। তবে তো আর কোনো চিন্তাই থাকে না। গোপাল মশাই, আপনি আর না করবেন না কিন্তু। বুঝেছি, মন্ত্রী মশাই তবে আমাকে জব্দ করার ফন্দি আটছেন। কি হলো গোপাল? বিপদ বুঝে হাত তুলে দিলে নাকি? না না, তোলা তুলির আর কি আছে। আর মহারাজেরও যখন এমনই ইচ্ছে যে আমি গিয়ে রাজামশাইকে বোঝাই, তখন না হয় যাব। তবে আমি একা নয়, সঙ্গে আমার দলবলও থাকবে, আর এর জন্য কিছু খরচ খরচাও হবে। খরচ খরচা নিয়ে ভাবতে হবে না আপনাকে, সেই সব ব্যবস্থা আমি করে দেব। ব্যাস ব্যাস, তবে তো সব মিটেই গেল। মিটে গেল নাকি ঘেঁটে গেল সেটা তো সেখানে গেলেই টের পাবে। তাহলে গোপাল, আর দেরি করো না, কিভাবে কি করা যায় দেখো। এই তো সব গুছিয়ে বসে গেছিস দেখছি। এবার তাহলে চটপট শুরু করে ফেলতে হবে। তোমার কথা মতো কাগজ কলম নিয়ে বসে তো গেলাম, কিন্তু এবার করবোটা কি দাদু? হ্যাঁ, তুমি আবার আমাদের পড়াশোনা করাবে না তো? তাহলে কিন্তু আমরা আবার সব কুড়িয়ে পালাবো। দাঁড়া দাঁড়া, আগে আমি তালিকাটা বানানো শুরু করি, তারপরে যাবি। তুমি কি করছো বলো তো? পড়াশোনা করানোর জন্য তো পণ্ডিত মশাই আছে না? তুমি আবার টোল খুলে বসবে নাকি এবারে? টোল নয় গিন্নি, আমি তো আগে দল বানাবো, আর তারপর সেই দল নিয়ে বর্ধমান রাজ্যে যাব। আবার বলি, আবার সেই হেয়ালি করা শুরু করেছো? শুধু খই ভাজা নয় গিন্নি, বিশ্বকর্মার বংশধরদের যোগ্য সম্মান পাইয়ে দেওয়াও আমার উদ্দেশ্য, বুঝলে? আর সেটাও আমি পাইয়েই ছাড়ব। হ্যাঁ,
মোটামুটি একটা তালিকা বানিয়ে ফেলেছি। এবার এই তালিকায় লেখা নাম ধরে ধরে এদের সবাইকে আজ বিকেলেই গ্রামের বটতলায় জড়ো হতে বল দেখি। এরা তো সবাই গ্রামে কিছু না কিছু কাজ করে গো দাদু। এদের নিয়েই দল বানাবে তুমি? তার মানে আমরা দল থেকে বাদ, এটা কিন্তু ভালো হলো না দাদু। সব খেলায় কি আর একই দল খেলে রে? এই খেলার জন্য যে ওদেরই দরকার। তুমি থাকো তোমার খেলা নিয়ে, আমি চললাম রান্না করতে। হ্যাঁ, গোপাল দাদা, আমাদের সবাইকে ডেকে পাঠালে কেন বলো তো? আমিও তো তাই ভাবছি, তাও আবার একেবারে একজন দুজন নয়, ৯ জন একসাথে। মনে হচ্ছে বড় কোনো কাজের ফরমাইশ আছে। তবে আসল দরকারটা তো গোপাল দাদাই বলতে পারবে। ওই ওই তো ওই তো গোপাল দাদা এসে গেছে, গোপাল দাদা। এই তো সবাই এসে গেছে দেখছি। তাহলে শোনো, এবার তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদের সবাইকেই তোমাদের হাতের কাজের নমুনা নিয়ে বর্ধমান রাজ্যে যেতে হবে। সেটা আবার কেন? সেখানে গিয়ে কি হবে? হবে হবে, কিছু তো একটা হবে। বর্ধমানের রাজামশাইকে খুশি করতে পারলে পারিতোষিক পাবে। সেটা কি কম বড় ব্যাপার? তাহলে তো দারুণ ব্যাপার। না না না, আমরা যাব, আমরা সবাই মিলে যাব। কাল বাদে পরশু বিশ্বকর্মা পুজো, তাই হাতে বেশি সময় নেই। কাল সকালেই সবাই মিলে বর্ধমান যাব। না, এবার ঝটপট তৈরি হয়ে নাও দেখি সবাই। সকাল থেকে কেবলই হাত চুলকে যাচ্ছি। বুঝতেই পারছি না হচ্ছেটা কি। ভালো লক্ষণ রাজামশাই, আপনার নিশ্চয় প্রাপ্তি যোগ আছে। গোপালের তো দেখা নেই, আসি বলে আসবে নাকি? আরে তো যোগ আছে না বিয়োগ আছে সেটা তো সময় হলেই বুঝতে পারবো। প্রণাম রাজামশাই, আপনার কুশল সংবাদ নিতে কৃষ্ণনগর থেকে মহারাজ কৃষ্ণচন্দ্র আমায় পাঠালেন। এই তো গোপাল এসে গেছে, দেখি কি কেরামতি দেখায় এবারে। এসো গোপাল, এই মহারাজ এখন কেমন আছেন সেই সংবাদ আগে দাও দেখি। মহারাজ কৃষ্ণচন্দ্র ভালোই আছেন রাজামশাই, আর তিনি প্রতিবেশী রাজা মানে আপনার প্রতি সম্মান দেখাতে কিছু উপঢৌকনও পাঠিয়েছেন। কই গো, একে একে এসো তোমরা। রাজামশাইয়ের জন্য কি কি নিয়ে এলে নিজের হাতেই দাও ওনাকে। তা এরা কারা গোপাল? এই তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি রাজামশাই, এরা সবাই শিল্পী রাজামশাই। প্রথমে কামার আপনার হাতে তুলে দিচ্ছে তলোয়ার, এরপরে ছুতোর দিচ্ছে কাঠের গয়নার বাক্স, শ্যাকরা সোনার হার বানিয়ে এনেছে আপনার জন্যে, আর কুমোর এনেছে মাটির নকশা কাটা ঘোড়া পুজো। না না, এখনো আছে রাজামশাই। এই যে কাঁসা শিল্পী কাঁসার বাসন বানিয়ে এনেছে, আর তাঁত শিল্পী এনেছে তাঁতের ধুতি পাঞ্জাবি। এখানেই শেষ নয়, পুষ্পশিল্পী ফুলের মালা তুলে দেবে আপনার হাতে, আর চিত্রশিল্পী দেবে এই চমৎকার চিত্র। সব শেষে শঙ্খশিল্পী তার বানানো শাঁখ আপনার হাতে তুলে দিল রাজামশাই। ও এই করেছে কি মহারাজ কৃষ্ণচন্দ্র? না না না, ওর দানে আমি মুগ্ধ। আসলে রাজামশাই, এই 9টি উপহার 9টি শিল্পের পরিচয়। তবে এইসব যত না মহারাজের দান, তার থেকেও বেশি ঠাকুর বিশ্বকর্মার, কারণ এই শিল্পীরা যে সবাই তাঁরই কৃপাদৃষ্টিতে বেড়ে উঠেছেন। রাজামশাইকে সবটা একটু বুঝিয়ে বলো গোপাল। মানে ওই এর মধ্যে বাবা বিশ্বকর্মা ঠাকুর এলেন কিভাবে? ওনাকে তো আসতেই হবে, না এসে কোথায় যাবেন রাজামশাই? ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে ব্রহ্মার শাপে বিশ্বকর্মা ও তার স্ত্রী ঘৃতাচি মানব কুলে জন্ম নেয় এবং তাদের 9 পুত্র সন্তান হয়। তারাই বড় হয়ে এই 9 শিল্পের জন্ম দেয়। এইভাবেই বিশ্বকর্মা ঠাকুরের পুত্ররা অতি নিপুণতার সাথে সমাজ ব্যবস্থার মূল শিল্পগুলোর দেখাশোনা করে যাচ্ছেন আজও এইভাবে। ওহো, ব্যাপারটা তাহলে এই রকম। এই এতটা তো আগে বুঝিনি। আমি তো এসব কিছুই জানতাম না। তাহলে এটাও জেনে রাখুন রাজামশাই, মহারাজ কৃষ্ণচন্দ্র এইসব মানেন বলেই কৃষ্ণনগরে বাবা বিশ্বকর্মার কৃপা দৃষ্টি থাকে সব সময়। বলো কি, তাই নাকি? এবার তবে আসি রাজামশাই। আমি তো আগেই আপনাকে বলেছিলাম রাজামশাই, বাবা বিশ্বকর্মার পুজো করলেই
কর্মে উন্নতি হবে। এ না 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 না, এখন বুঝছি মন্ত্রী, তুমি খুব একটা ভুল বলনি। এই শিল্পীদের যথাযোগ্য পারিতোষিক দিয়ে ফিরে যাওয়ার ব্যবস্থা করো, আর ওই গোপালেরও হাত ভরিয়ে দাও। এদিকে তো সাজসজ্জা সব হয়েই গেছে, এবার পণ্ডিত মশাই এসে পুজো শুরু করে দিলেই হয়। সবটা নিজের হাতেই করলে দেখছি। কি আর করি, পটা তো আমাকে একা রেখে সেই যে গেল আর এলো না। না না, এটা তো মোটেই ভালো কথা নয়। তবে আরেকজন যে এখনো এলো না। আপনি কি মন্ত্রী মশাইয়ের কথা বলছেন? ঠিকই ধরেছো। আসলে মন্ত্রী মশাই যতক্ষণ না সবটা নিজের চোখে দেখছেন ততক্ষণ যেন ওই শান্তি পাচ্ছি না। কিন্তু মন্ত্রী মশাই এখন আসবেন কি করে? আজ সকালে কারা যেন সব মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে আসবে, তাই মন্ত্রী মশাই তাদের জন্য অপেক্ষা করবেন বললেন। আর বটা তো সেখানেই ঘুরঘুর করছে। বুঝেছি, কিন্তু এদিকে মহারাজ যে এলেন বলে, না না, আমাকে একাই সবটা সামলাতে হবে মনে হচ্ছে। কই এখনো তো কারোর কোনো পাত্তা নেই। আমি শুধু সেজে গুজে পায়চারি করছি। শুধুই আপনি একা নন মহারাজ, দেখুন আমরাও সেজেছি পুজোর সাজ। তৈরি হয়ে আস্তে আস্তেই একটু দেরি হয়ে গেল। আমরা তো না হয় দল বেঁধে এলাম সবাই, কিন্তু গোপালের তো দেখা নেই। আমিও তো অপেক্ষা করছি সবাইকে নিয়ে একসঙ্গে সেনাপতির পুজোতে যাব বলে, কিন্তু এসে গেছি মহারাজ, কিঞ্চিত বিলম্ব হলো বটে, তবে এসেছে নিশ্চিত। এই তো তুমি এসে গেছো গোপাল। বাহ বাহ বাহ, বেশ। তা ওদিকের কি হাল? যেমন পেরেছি তেমন গুছিয়ে দিয়ে এসেছি মহারাজ। সে তো বুঝলাম, কিন্তু তাতে করে বর্ধমানের রাজার মন পরিবর্তন করা গেল কি? বীজ ছড়িয়ে দিয়ে এসেছি মহারাজ, এবার গাছ বেরোলেই জানতে পারবেন কাজ কেমন হলো। তবে শুধু গাছ নয়, ফলের আশাও করতে পারেন মহারাজ। প্রণাম মহারাজ, বর্ধমান রাজ্যের আমন্ত্রণ গ্রহণ করুন মহারাজ। আমন্ত্রণ? কেমন আমন্ত্রণ? বর্ধমান রাজ বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছেন, তাই সবার নিমন্ত্রণ। বলো কি? তাহলে গোপালের কাজ আছে বলতে হবে। একেবারে হাতে গরম নেমন্তন্ন। কাজ যে হবে সেটা তো জানতামই, তবে এত তাড়াতাড়ি হবে সেটা তো বুঝতে পারিনি। সে যাই হোক, একটা নিমন্ত্রণের জায়গায় এখন দুটো নিমন্ত্রণ। প্রথমে তাহলে সেনাপতির কাছে যাব, তারপরে সদল বলে বর্ধমান রাজ্যে। কোনোটাই ছাড়া যাবে না কিন্তু। সবই ঠিক আছে, তবে একবার মন্ত্রী মশাইয়ের বাড়ি হয়ে যেতে হবে যে মহারাজ। তিনি নাকি সকাল থেকে বাড়িতেই বসে আছেন। হ্যাঁ, তাই নাকি? ই আবার কেমন কথা? এই তোমরা চলো, আমি ততক্ষণ গোপালের সঙ্গে মন্ত্রীর বাড়িতে গিয়ে দেখি মন্ত্রী করছেটা কি। ওহ, আরে সকাল সকাল কোথায় একে একে সবাই চলে আসবে তা নয়, আমাকে এখন তীর্থের কাকের মতো হাঁ করে ওদের অপেক্ষা করতে হচ্ছে। উফ, উফ, তবে আসতে তো ওদের হবেই। বরাত যখন পাইয়ে দিয়েছি তখন আমার পাওনা গন্ডা না মিটিয়ে যাবে কোথায়? এখানে সোঁয়ের মতো দাঁড়িয়ে না থেকে বাইরেটা গিয়ে দেখো না যে কেউ এলো কিনা। দেখি দেখি যা এনেছো দিয়ে যাও, তারপর দেখছি। আরে 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 কি দেখো কাণ্ড, ফল নিয়ে আমি কি করব? আগে ফলের বরাত পাইয়ে দেবার জন্য এটাই তো আমার বেট। ফলেতেই তো বল। আপনি এই ফল কটা রাখুন মন্ত্রী মশাই। ফলেতেই বল? এই বল নিয়ে কি আমি লাফালাফি করব? মোহর কোথায়? মোহর? হ্যাঁ, মোহর কোথায়? মানে ছাড়ো দেখি, ছাড়ো। এরপরে আবার মোহরও লাগবে? হ্যাঁ, কি জাঁতা কলে পড়লাম রে বাবা। সেনাপতি মশাইয়ের ওই পুজোর বরাত পেয়ে তেমন যা লাভ হয়েছে সেইখান থেকে এই সরিয়ে রেখেছি আপনার জন্য। হে, জানি তো তোমার একেবারে পাকা কাজ। কই দেখি 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 কত কি নিয়ে এলে দেখি। হ্যাঁ দেখি। না না না, আর সহ্য করা যাচ্ছে না গোপাল। চলো তো গিয়ে মন্ত্রীকে হাতে নাতে ধরি এবার। হ্যাঁ হ্যাঁ, চলুন না, সেইটা করতেই তো আপনাকে নিয়ে আসা মহারাজ।
তাহলে এই ব্যাপার মন্ত্রী, সবার কাছ থেকে পুজোর বায়না বাবদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। তুমি কিন্তু এবার হাতে নাতে ধরা পড়ে গেছো মন্ত্রী। এই না মানে মানে ইয়ে কি যেন মহারাজ আপনি, হ্যাঁ না মানে আমি তো রাজকোষের জন্যেই থাক, আর ঢোক গিলতে হবে না। একবার পুজোটা মিটতে দাও, তারপরে সব সুদে আসলে উসুল করব আমি। তবে তারও আগে বর্ধমানের রাজামশাই যে নিমন্ত্রণ করেছেন সেখানে তোমার যাওয়া বাতিল। তারপরে কি হবে সেটাও হালকা করে শুনিয়ে রাখুন মহারাজ। তারপর আবার কি, আমরা সবাই যাব, শুধু মন্ত্রী যাবে না। তার বদলে মন্ত্রী প্রজাদের বাড়িতে গিয়ে গিয়ে নিজের হাতে প্রসাদ বিতরণ করবে। আমি একা মহারাজ? একজনও যেন বাদ না যায়। চলুন মহারাজ, এরপরে তো আবার বর্ধমানেও যেতে হবে। সেখানে যে রাজামশাই আমাদের জন্য অপেক্ষা করছেন। এই যে পুজোর নিমন্ত্রণ পেয়ে সদল বলে হাজির হয়ে গেছি একেবারে। আরে আসুন আসুন, আমার কি সৌভাগ্য। ভাগ্য তো এবার আমাদের সবার খুলবে রাজামশাই। রাজ্যে যে পুজো হচ্ছে এবার। এই খোলার কথা যদি বলো তবে তো বলতে হয় গোপালই আমার চোখ খুলে দিয়েছে। ওর কথা শুনেই তো আমি স্থির করলাম যে এবার থেকে এখানেও পুজো হবে। আসুন তাহলে সবাই প্রতিমা দর্শন করে ভোগ প্রসাদ গ্রহণ করবেন। আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তাহলে মহারাজ, যে বীজ পুঁতে গেছিলাম সেখান থেকে গাছই বেরোয়নি, ফলও ফলে গেছে। তাই তো দেখছি, এই না হলে গোপালের বুদ্ধি। আমি আর কি করলাম মহারাজ, সবই বাবা বিশ্বকর্মার কৃপা। জয় বাবা বিশ্বকর্মার জয়। গিন্নি, ও গিন্নি, বলি গেলে কোথায়? উফ, ঘেমে নে বাজার করে ফিরে এসে যদি একটু জল বাতাসা না পাই, তুমি যাই কোথায় বলো তো? হ্যাঁ না, মনে হচ্ছে আজ আবার পুকুর পাড়ের জমায়েতে গিন্নি ভাষণ দিচ্ছে। আজ ফিরুক একবার, তারপর দেখাচ্ছি। দুজন মানুষের সংসারে এত বাসন যে কোথা থেকে পড়ে কে জানে বাপু। এই বাসন মেজে মেজে হাতে একেবারে হাজা পড়ে গেল। তা বাসনই মাজছিলে নাকি পাঁচ মাথা এক হয়ে পরনিন্দা পরচর্চা করছিলে? তোমাদের মেয়েদের কি আমি চিনি না ভেবেছো? তাই তো, এখন এটাই তো বলবে। মুখের কাছে সব সাজিয়ে গুছিয়ে তুলে দিচ্ছে কিনা, কোটা বাটা, রান্না করা, ঝাঁট দেওয়া, নেতা দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, কোন কাজটা করি না। আর তুমি বলো 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 বলো, আমি কি করি বলো? তুমি আবার কি করবে? কোন কাজটা তোমায় করতে হয় শুনি? ওই তো হেলতে দুলতে রাজসভায় যাও আর গায়ে হাওয়া লাগিয়ে চলে আসো। তাই বুঝি? তাই মনে হয় তোমার? তবে নয় তো কি, আমার মতো কাজ করলে তখন বুঝতে বুঝতে কাজ কাকে বলে। তোমার কাজের কথা আর বলো না গিন্নি। ওই রান্নাবাটি খেলা আবার কোনো কাজ হলো নাকি? সেটাই করে দেখাও না দেখি। একবার ওই ঝাঁটা খুন্তিটা হাতে ধরলে বুঝবে কত ধানে কত চাল। চাল তো তুমি এবার আমার দেখবে গিন্নি, এমন চাল চালবো যে দান দিতেই হিমশিম খাবে। প্রণাম মহারাজ। আরে 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 আরে, কি ব্যাপার গোপাল, আজ যে একেবারে ঠিক সময়ে ফিক ফিক করে হাসতে হাসতে সবাই হাজির হলে। আমার একটা আর্জি আছে মহারাজ। এই তো এবারে ঝেড়ে কাশো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো গোপাল, তুমি অত কিন্তু কিন্তু করছো কেন? আগে মহারাজ বলছিলাম কি, আগামী বেশ কয়েকদিন আমি রাজসভায় আসতে পারবো না। কদিন কেন, তুমি একেবারে চিরদিনের মতো ছুটি নাও না, তাহলে আপদ বিদে হয় গোপাল। কিন্তু তাহলে এইদিকে সব চলবে কি করে গোপাল? আমার বলা তো এখনো শেষ হয়নি মহারাজ। আমি আসবো না, তবে আমার বদলে আমার গিন্নি আসবে। আসন তো ফাঁকা থাকবে না।
গিন্নি আসবে মানেটা কি? এটা কি ইয়ার্কির ধান কল পেয়েছো নাকি যে যা ইচ্ছে তাই বলবে আর তাই করবে? এই পুরুষ শাসিত সভায় স্ত্রী জাতির স্থান হয় কিভাবে? মহারাজ, নারী পুরুষের অধিকার যদি সমান সমান হয় তবে আমার গিন্নি কেন রাজসভায় বসতে পারবে না? তাও তো বটে। না না না, এটা তো অকাট্য যুক্তি। বেশ, তবে তাই হবে। আপাতত গোপালের বদলে গোপালের গিন্নি না হয় রাজসভায় আসবে। প্রণাম মহারাজ। এসো এসো এসো, গোপালের শূন্যস্থান তো তুমিই পূরণ করবে। তাই কি কখনো হয় মহারাজ? গোপালের মতো ভাঁড় আর কজন হয় যার কথা শুনে নয়, যাকে শুধু দেখেই হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। এটা কিন্তু মন্ত্রী মশাই একেবারে ঠিক কথা বলেছেন। দিনে দিনে গোপালের চেহারাখানা যা হচ্ছে তাতে আর হেঁটে নয়, গোপাল একেবারে গড়িয়ে গড়িয়ে যাবে। যেমন গোপালের কাণ্ড কারখানা তেমনি ওই কুষ্মাণ্ড সদৃশ্য চেহারাখানা। এই যে আমি সেই এশিয়া থেকে শুনে যাচ্ছি উনি এরকম উনি ওরকম, বলি ওনাকে নিয়ে ঠাট্টা তামাশাটা একটু বেশি রকম হয়ে যাচ্ছে না? ঠিক ঠিক, মন্ত্রী মশাই যেমন বলছেন বাকিরাও তো তেমন গলা মেলাচ্ছেন। মনে হয় ভীষণ মজা পাচ্ছেন। পাওয়াচ্ছি মজা। আমি যদি এখন মন্ত্রী মশাইকে সজনে ডাটা বলে ডাকি তবে কেমন লাগবে শুনি? মন্ত্রী মশাই নাকি ডাঁটা চচ্চড়ি হবে নাকি চিবিয়ে খাবে গোটা গোটা? দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের গিন্নি কিভাবে আমার মান সম্মান সব ভেঙে খান খান করে দিচ্ছে। এই শুরুটা কে করেছে মন্ত্রী মশাই? ইট মারলে তো পাটকেল খেতেই হবে। না 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 না, গোপালের অনুপস্থিতিতে গোপালের নামে টেরা বেকা তেমন কিছু বললে গোপালের গিন্নি তো খ্যাক করে ধরবেই ধরবে। তাই তো দেখছি, গোপাল তো না হয় একরকম, গোপালের গিন্নিও কিছু কম যায় না। দেশিরার এখন কি দেখলেন মন্ত্রী মশাই? আমার ওনার নামে নিন্দে করলে আপনার হাঁড়িও আমি হাতে ভাঙবো। হ্যাঁ, এইবার মন্ত্রী মশাই উচিত জবাব পেয়েছেন। অনেক হয়েছে, এবার মোক্ষম একখানা চাল চেলে গোপালের গিন্নিকে জব্দ করতে হবে। উফ, এই তো আচ্ছা গেঁড়াকলে পড়লাম। আগে সবজি কাটবো নাকি আগে মশলা বাটবো সেটাই তো ঠিক করতে পারছি না। না না, তার চেয়ে আমি বরং আগে ভাতটা রেঁধে ফেলি। এদিকে চাল ফুটবে, ওদিকে ততক্ষণে আমি না হয় অন্য কাজগুলো গুছিয়ে ফেলবো। হ্যাঁ, গোপাল দাদু, এদিকে তোমার কাজ কতদূর? দিদা তো রাজসভা থেকে ফিরলো বলে। আর ফিরে এসে যদি দেখে তুমি এইভাবে সব ছড়িয়ে বসে আছো তবে কিন্তু বেজায় চটে যাবে। এই তোরা থাম তো, এসব কি আর আমার কম্য? এরপরে আবার বাসন মাজা, ঝাঁট দেওয়া, উফ, কি করে যে কি সামলাবো। বাসি জামা কাপড় গুলা ধুয়ে ফেলো দাদু, ওগুলো ফেলে রাখলে দিদা তোমায় জেলে পাঠাবে। ওরে ছেলে, তুই কি না আবার আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, না 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 না, ছেড়ে দিলে হবে না। সব বাধা বিপত্তি আমাকে এইভাবে ঝেঁটিয়ে বিদায় করতে হবে, আর ঘরের কাজ সামলানোর জন্য অন্য কোনো পদ্ধতি বের করতে হবে। যাই বলো আর তাই বলো, দিদা কিন্তু তোমায় আচ্ছা বেঁচে ফেলেছে। মজা যেন আর ধরছে না। তবে শোন, শুধু হাসলে হবে না, দাদুর জন্য কাজের কাজটাও করতে হবে, বুঝলি? তুমি শুধু কি করতে হবে সেটা বলো, তারপর দেখবে সব কেমন ঝপ করে হয়ে গেছে। বেশ, তাহলে যেমন বলছি তেমনি কর। ওই গো, বলি সারাদিন পরে ঘরে ফিরলাম, তা একটু জল বাতাসাও কি জুটবে না? তবেই বুঝেছে তো গিন্নি, আমাকেও সারাদিন রাজসভায় গিয়ে কেমন খাটাখাটনি করতে হয়। হেঁটে নয়, হেঁটে হেঁটেই হাঁটু খুলে গেল আমার। তাই বলছি একটু জল দাও, খেয়ে জুড়িয়ে নি খানিক, তারপর না হয় চারটি মুখ খেয়ে দেবো। হ্যাঁ, ঘরে বাতাসা বাড়ন্ত, তাই শুধু জল দিয়েই কাজ চালিয়ে নাও। এ তো না হয় খাবার জল, কিন্তু আমার স্নানের জল সব তুলে রেখেছো তো? আমি কেন তুলতে যাব? তোমার লাগলে তুমি নিয়ে নাও, আমি কি বারণ করেছি নাকি? তোমার বেলায় তো আমি ঠিক জল গামছা ব্যবস্থা করে রাখি, আর আমার বেলায় লপডঙ্কা। মুখ ফুটে বলেছো যখন, তখন আর কি করি। এই নাও, জল দিলাম, আর এবার আমি এলাম। এলাম মানে?
এই যাবে কোথায়? বলি খাওয়া দাওয়ার পরে যে একটু জিরিয়ে নেব, তার বিছনাপত্রর ব্যবস্থা কি করে দেবে শুনি? সেটাও আমাকেই করতে হবে? কি করব বলো? আসলে একদিন রাজসভায় গিয়েই না আমি বুঝেছি ওখানকার থেকে সুখের জায়গা আর হয় না। এখানে এসে আর গতর কাটাতে ইচ্ছে করছে না। হ্যাঁ, কিন্তু এত সুখ কি আর তোমার কপালে সহ্য হবে গিন্নি? মন্ত্রী মশাই যখন আছেন তখন তিনি তো কলকাঠি নাড়বেনই নাড়বেন। আর তখন তুমি টের পাবে সুখ কাকে বলে। চলবে না, চলবে না, চলবে না, চলবে না। ধাপ্পা দেওয়া চলবে না, ধাপ্পা দেওয়া চলবে না। মানছি না, মানবো না, মানছি না, মানবো না। অযোগ্য ব্যক্তিকে রাজসভায় স্থান দেওয়া যাবে না, যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না। হচ্ছে না, হবে না। চাইছি না, চাইবো না। এই যে ব্যাপারটা কি মন্ত্রী, হ্যাঁ? সবার কাজকর্ম শিখিয়ে তুলে দিয়ে তুমি এরকম মানছি না মানবো না শুরু করলে যে? বলি মাথাটা ঠিক আছে তো নাকি? এতদিন তো ঠিকই ছিল মহারাজ, তবে গোপালের গিন্নি সভায় এসে বসতেই মাথাটা যেন থেকে থেকে কেমন পাক দিয়ে উঠছে। কেন 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 কেন? সে আবার কি করলো? আগে মহারাজ, গোপালের গিন্নি কিছুই তো তেমন করে না, আর এটাই হলো আমাদের বক্তব্য। খালি আসি, যাই, মাইনে পাই। এমন করলে কি করে হবে মহারাজ? বেশ তো, তাহলে তোমরা এখন কি চাইছো? আমাদের সাপ কথা, আর সেটা হলো যে গোপালের গিন্নিকে তার যোগ্যতার প্রমাণ দিতে হবে। এই তো গোপালের গিন্নি ঠিক সময়ই এসে হাজির হয়েছে। এসো এসো। আরে তোমাকে নিয়েই তো চর্চা হচ্ছিল এতক্ষণ। কেন মহারাজ? আমি আবার এমন কি করলাম যাতে আমাকে নিয়ে চর্চা হতে পারে? হ্যাঁ, আহা, কিছু করলে তো ল্যাঠা চুকেই যেত। কিছু করেনি বলেই তো যত আলোচনা। আসল কথাটা হলো গোপাল থাকলে সমস্ত সমস্যা তার বুদ্ধি দিয়ে সমাধান করে দেয়, ফলে রাজ্যের কাজ চালাতে ভীষণ সুবিধা হয়। গোপাল এক জায়গায় বসে থাকে বটে, তবে তার মাথা সব সময় চলে, তার বিশ্রাম নেই। তাই তুমি যদি গোপালের স্থানই গ্রহণ করো, তবে এবার তোমাকেও সেইভাবে বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করে দিতে হবে। এই রে, এবার তো আচ্ছা মুশকিলে পড়লাম। তবে যে ভাবতাম ভাঁড় মশাই রাজসভায় বসে বসে শুধু হাই তোলেন, ব্যাপারটা তাহলে তা নয়। হ্যাঁ, বেশ তো, তাহলে এবার সভার কাজ শুরু করা যাক। এসো এসো এসো, যে যা নিজের আসন গ্রহণ করো। শোনো মন্ত্রী, রাজকোষে নিয়মিত অর্থ জমা পড়ছে না, তাই তুমি অবিলম্বে গ্রামে গ্রামে ঘোষণা করে দাও যে রাজস্ব জমা করতে হবে। দরকার পড়লে আগামীকাল থেকেই সবাই যেন এসে সেই অর্থ জমা করে যায়। কিন্তু তার জন্য তো প্রয়োজনীয় অর্থ জোগাড় করে রাখতে হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এই তো একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। কি হলো মন্ত্রী, চুপ করে আছো যে? আগে মহারাজ, সবই ঠিকঠাক আছে, কিন্তু কথা হলো ঘোষক দুজনেই তো খুব অসুস্থ, তাই ঘোষণাটা করবে কারা? এখন তো ঘোষণা করাও সম্ভব নয়। বলো কি? তাহলে তো আচ্ছা মুশকিল। মুশকিলের আর কি আছে, এমন সব মুশকিলেই তো আপনার গোপাল মুশকিল আসান হয়ে সব সমস্যার সমাধান করে দিত। এখন যখন গোপালের গিন্নি আছে, তখন ওই কিছু করুক। হ্যাঁ হ্যাঁ, না হলে উনি আর কোন কাজে লাগবেন? কই দেখি ওনার উর্বর মস্তিষ্ক থেকে কিছু উন্নত বুদ্ধি বের হয় কিনা। ভারী বেকায়দায় পড়লাম দেখছি। সমাধান তো কিছু একটা করতেই হবে, না হলে এরা যেভাবে আমাকে কোণঠাসা করছে তাতে তো রাজসভায় টেকাই দায় হয়ে যাবে। না 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 না, ভাঁড় মশাইকেও তাহলে সারাক্ষণই কিছু না কিছু ভাবতে হয়। কাজটা তো মোটেই সহজ নয় দেখছি। হ্যাঁ, একদম সহজ নয়। আহা, উপায় কিছু পাওয়া গেল নাকি শুধু বসে থেকেই হাপিত্তেশ করতে হবে? না না, উনি তো কিছু ভাবছেন মনে হচ্ছে, উপায় কিছু একটা পাওয়া যাবে বই কি। যাবে যাবে করে তো সময়টাও চলে যাচ্ছে, পারবে কি পারবে না। মেয়েরা যে কি পারে আর কি যে পারে না তা তো কেউ জানে না। না 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 না, এবার একটা বুদ্ধি এসেছে। কি হলো? আরে নিজের মনে কি বিড়বিড় করছো? হ্যাঁ হ্যাঁ, মনে যদি কিছু থাকে তাহলে মুখে বললেই তো হয়ে যায়। সবাই জানবে
গোপালের গিন্নিও কম নয়। মহারাজ, ভেবে দেখলাম এই খবরটা ছড়িয়ে দিতে আমার আধ ঘন্টা সময় লাগবে না। হ্যাঁ, আমাকে একবার শুধু পুকুর পাড়ে যেতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তাই নাকি? বেশ তো, যেখানে গেলে যা হয় তাই করো তবে। এই তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার পাতনটা ঠিক মতো পেতে দিয়ে গ্যাঁট হয়ে বসে থাক। আমার কুঁচোগুলো যদি কথা মতো সবটা গুছিয়ে ফেলে, তবে বাকি কাজও ঠিক হয়ে যাবে। এই তো আমরা এসে গেছি গোপাল দাদু। তুমি যেমন যেমন বলেছিলে আমরা তেমন তেমনই করেছি। সবাইকে খবর দেওয়া হয়ে গেছে, লোকজন এক্ষুনি সব এলো বলে। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ, এদিকেও তো সব গোছানোই আছে। তোরা তাহলে ততক্ষণে যে শুকনো শাল পাতা এনেছিস সেগুলো দিয়ে থালা বানিয়ে ফেল চটপট। এই যে এইভাবে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, সবাই আসার আগেই আমাদের কাজ হয়ে যাবে। না না, আমি কেন চিন্তা করব? চিন্তা তো করবে তোদের দিদা। ওই তো পুকুর পাড়ে গ্রামের মেয়েরা জড়ো হয়েছে, এবার ওদের কাছে গিয়ে বেশ সাজিয়ে গুজিয়ে কথাটা পারতে হবে। কি গো, সবাই যে দেখছি মুখে তালা এঁটেছো। হ্যাঁ, কাজে চাপ আছে বুঝি? মুখ আর বুঝলাম কই, যত যাই হোক মুখ বুঝে আমি থাকতে পারবো না গো। কথা বলতে না পারলে না আমার বাবু পেট ফুলে আইডাই করে। এ কি আর আমি জানি না, তাই তো কথাটা বলতে আমি ছুটে এলাম। হ্যাঁ, উমা, কি কথা গো? মনে হচ্ছে যে এমন তেমন নয়, বেশ তেমন তেমন কোনো কথা নাকি? সে তো বটেই, না হলে কি আর তোমাদের শোনানোর জন্য আমি এমন হাঁক পাক করি? আহা, কথাখানা কি সেটা তো বলবে নাকি? কথাটা হলো যে মহারাজ গোপনে একটা পরিকল্পনা করেছেন। খাজনা জমা দিতে হবে, তাও আবার কালকের মধ্যেই। আর খাজনার অর্থ জোগাড় করতে না পারলে জমির দলিল কেড়ে রেখে দেবেন। হ্যাঁ, ও মা, বলো কি গো, সে তো মারাত্মক কথা। তবে আর বলছি কি, তবে কথাটা পাঁচ কান করো না, সবাই জেনে গেলে মহারাজ আমাকেই না সন্দেহ করে। হ্যাঁ, সে তুমি কিচ্ছু ভেবো না গো, আমরা এই কথা কাউকে বলবো না, কাউকে বলবো না। আর আমিও ভালো করেই জানি তোমরা এই কথাটা না বলে থাকতেও পারবে না, আর সেটাই তো আমি চাই। ও সব ছাড়ো, সব ছাড়ো, এদিকে তোমার কর্তা যা বলে পাঠিয়েছে সে কথাখানাও কিন্তু ভালোই চাউর হয়েছে। তাই নাকি? তার তো পেটে পেটে অনেক কথা। তা কোন কথাটা বললো শুনি? ও মা, তুমি জানো না সে কি গো, তোমাদের বাড়িতে যে পাড়া সবাই যাচ্ছে দল বেঁধে, এক্ষুনি হয়তো পৌঁছেই গেল সবাই। তাহলে তো এক্ষুনি গিয়ে দেখতে হচ্ছে একবার। এই তো সবাই একে একে হাজির হচ্ছে দেখছি, আর যারা আসছে তারাও তো কিছু না কিছু নিয়ে আসছে। কেউ চাল, কেউ ডাল, কেউ সবজি, কেউ নুন তেল নিয়ে আসছে। না, যেমন ভেবেছিলাম তেমনই হচ্ছে। দাদু, সবাই তো এসে গেছে, এবার কি করবে সবাই মিলে? এসো এসো, এবার না হয় সবাই মিলে কুটে বেটে রান্না চাপিয়ে দাও। হ্যাঁ, ফেলে রাখলে আমাদেরই খেতে বসতে দেরি হয়ে যাবে। আরে মিলেমিশে কাজ করব, তাতে বসে থেকে লাভ কি? চলো চলো, হাতে হাতে করে ফেলি। আমরা বরং সবজি আনাজ কেটে দিই আর মশলাটা বেটে দিই। এসব কি হচ্ছে? এখানে তো হই হই কাণ্ড দেখছি। ভালোই হয়েছে গিন্নি, এসে যখন পড়েছো তখন হাত মুখ ধুয়ে নাও, একেবারে গরম গরম খাবার খাবে। এসবের মানেটা কি? এরা সবাই এসে এরকম মিলে মিশে রান্না বান্না করতে শুরু করে দিল কি করে? এই মিলে মিশে খাওয়ার হুজুগটা তো গোপাল দাদুই তুলেছে। আর একবার কানে যেতেই লোকজন ছুটে ছুটে এসে নিজেরাই কাজে লেগে পড়েছে। আর থালা বাটি মাজা ধোয়ারও ব্যাপার নেই, কারণ এই শাল পাতায় খেয়ে যথাস্থানে ফেলে দিলেই হবে। ধন্যি বুদ্ধি তোমার,
তবে আমিও একটা মোক্ষম বুদ্ধি চেলেছি, সেটা কতটা কাজ করলো এখন সেটাই দেখার। হ্যাঁ, দেবে দেবে, সবাই দিতে পারবে, তবে তবে ধাক্কা ধাক্কি নয়, না ধাক্কা ধাক্কি নয়। হ্যাঁ হ্যাঁ, একে একে এসো আর খাজনা দিয়ে সরে পড়ো। এ তো অভূতপূর্ব ঘটনা মহারাজ, প্রজারা না বলতে একেবারে ছুটে ছুটে এসে খাজনা দিয়ে দিচ্ছে। তাহলে গোপালের গিন্নি যেমনটা বলেছিল তাই করে দেখিয়েছে। তাই তো দেখছি। না 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 না, তোমার বুদ্ধির তেজও তেমন কিছু কম নয়। বাককাণ্ড, ঘোষণা না হওয়া সত্ত্বেও সবাই খাজনা দিতে এসেছে কি করে? কি আর এমন হয়েছে, ঝড়ে কাক মরেছে আর ফকিরের কেরামতি বেড়েছে। তাই বলে হয়? বুদ্ধি করেই তো গোপালের গিন্নি সবাইকে হাজির করেছে। এখন শুনতে হবে কি সেই বুদ্ধি। আগে মহারাজ, শুধু পাড়ার মেয়েদের কানে কথাটা তুলে দিয়েছিলাম আর কাউকে বলতে বারণ করে দিয়েছিলাম। হ্যাঁ ব্যাস, তাতেই কাজ হয়ে গেছে। মেয়েদের পেটে যে কোনো কথা থাকে না সে কি আর আমি জানি না? গোপালের গিন্নি কি বুদ্ধি! বেশ বেশ বেশ, খুব হয়েছে খুব হয়েছে। এবার কাজের কাজটা করতে দাও। এই যে সবাই একে একে এসে মানে মানে খাজনাটা জমা দিয়ে যাও দেখি। তাহলে আমার খাজনাটাও জমা নিয়ে নিন মন্ত্রী মশাই। গলাটা যেন কেমন চেনা চেনা লাগছে। আরে এটি দেখি গোপাল। বিলক্ষণ চিনেছেন মন্ত্রী মশাই। তুমিও তাহলে চলে এলে গোপাল? না এসে উপায় কি মহারাজ, আপনি যা খাজনার বাজনা বাজিয়ে দিয়েছেন। কিন্তু বাজনা যে সবার কানে কানে পৌঁছে গেল সে তো তোমার গিন্নির জন্যেই। ঘোষকের অভাবে যখন খাজনা আদায়ের ব্যাপারটা প্রচারই করা যাচ্ছিল না, তখন তো তোমার গিন্নির বুদ্ধিতেই তো খবরটা 5 কান হলো। তাহলে সঙ্গদোষে গিন্নির স্বভাবটা নষ্ট করতে পেরেছি বলুন মহারাজ। হ্যাঁ দেখুন, আমার সঙ্গে থেকে থেকে গিন্নির বুদ্ধিও কেমন খুলে গেছে। খুলেই যখন গেছে তখন এই সমস্যার সমাধানটাও ঝটপট করে ফেলুক দেখি। কিন্তু সমস্যাটা কি সেটাই তো শোনা হলো না। আগে মহারাজ, খাজনা দেবার অর্থ আমার কাছে নেই, আর যে জমি আমার ছিল সেটাও বন্ধ করে রেখেছি। তাই তাই দলিল যে দেব সেই উপায়ও নেই। বুঝুন তবে কেমন গেঁড়াকল। আমিও বুঝে গেছি গো, যার যেখানে কাজ তাকে সেখানেই মানায়। হ্যাঁ, তাই ঘরের মেয়ে ঘরে ফিরে গিয়ে সংসার সামলাবো বলে এই সমস্যার সমাধান করা না আমার পক্ষে সম্ভব নয় গো। গোপালের গিন্নি যখন হাত তুলেই দিয়েছে তখন তো গোপালই ভরসা। আমিও হাড়ে হাড়ে টের পেয়ে গেছি, সংসার সামলানো আমার কম্য নয়। ওই 2-4 দিন ঠেকা ঠুকা দিয়ে কোনো মতে চলতে পারে, ওই পর্যন্তই। তাই মাথা যদি ঘামাতেই হয় তবে এখানেই ঘামাই। বেশ তো, এখন ধানাই পানাই বন্ধ করে এই সমস্যার কি সমাধান হবে সেটা বলো। একে তো আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। মহারাজ, শ্রমের চেয়ে মূল্যবান তো আর কিছু হয় না। তাই খাজনা যখন দিতে পারছে না তখন না হয় প্রজাটি নিজের শ্রমই দান করুক। আপনি বলছিলেন ঘোষকের অভাব, এই প্রজা তবে ঘোষকের কাজটাই মন দিয়ে করুক। ওহ, এই না হলে গোপালের বুদ্ধি। যাক যাক, শেষ ভালো যার সব ভালো তার। তাই গোপাল আর গোপালের গিন্নি তোমরা দুজনেই নিজেদের নিজেদের জায়গায় ফিরে সব সামলে ফেলো। যেমন বলবেন মহারাজ। মহারাজার জয় হো। নবাবের এই আমন্ত্রণ পত্রটা গ্রহণ করুন মহারাজ। নবাবের নিমন্ত্রণ? শুনি আমার কেমন কেমন লাগছে। কই দাও দেখি, পড়ে ফেলি এক্ষুনি। কেবল কি নিমন্ত্রণ করেছেন নাকি পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটির মার্জনাও চেয়েছেন জাহাপনা? কোনো ত্রুটি বিচ্যুতি নয়। এ তো দারুণ ব্যাপার। নবাবীর বর্ষপূর্তি উপলক্ষে নবাব ভোজের আয়োজন করেছেন। মন্ত্রী মশাই তাহলে ওই কৃষ্ণনগরের প্রতিনিধিত্ব করুন গিয়ে। হ্যাঁ, না না না, এই ব্যাপারে আর কোনো আলোচনাই হবে না। মন্ত্রীর নিমন্ত্রণ পাকা।
তবে এটা মন্ত্রীমশাইয়ের পক্ষে পৌষ মাস না আছলা বাঁশ সেটা তো সেখানে গেলেই উনি টের পাবেন, কারণ নবাব তো কাউকেই কাবাব না বানিয়ে ছাড়েন না। আসুন 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 মুর্শিদাবাদের নবাবের দরবারে আপনাদের স্বাগতম। নবাব বাহাদুর কি আমাকে চিনতে পারলেন না? আমি এসেছি জাহাপনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবাব যাকে যাকে দেখার সবাইকে দেখেছেন, তাই আলাদা করে আর আমি আমি এসব বলে হাওয়া গরম করতে হবে না। আমি ভাবলাম অনেকদিন দেখেননি তো, তাই নবাব বাহাদুরের বোধহয় আমাকে চিনতে একটু অসুবিধা হচ্ছে। আমার সুবিধা অসুবিধার খুব খেয়াল রাখছো মনে হচ্ছে। বেশ বেশ বেশ, বুঝতে পারছি কৃষ্ণচন্দ্র তোমাকে ভালো মতোই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। এসো এসো এসো, সবাই একটু জিরিয়ে নিয়ে নাস্তা পানি করে নাও এবার। আহা, জাহাপনার কি অমায়িক ব্যবহার! সাধে কি আর নবাবের নবাবিয়ানার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে? না 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 না, জাহাপনা, আপনার বাবা যদি বেঁচে থাকতেন তবে আপনাকে এমন বহাল তবিয়তে নবাবি করতে দেখে খুব খুশি হতেন। শুনলে উজির, মন্ত্রী বলে কি? মনে হচ্ছে নবাবকে ভালো মতোই তোল্লাই দিয়েছি, এবার আমার ভালোই খাতির হবে। আচ্ছা, বাবার কথাই যখন উঠলো তখন বলো দেখি, আমার শাসন ভালো না আমার বাবার শাসন? নাকি নবাব বাহাদুরের ঠাকুরদার শাসন? ভাবো ভাবো, সবাই ভাবো। আর এটাও শুনে রাখো, এই প্রশ্নের উত্তর ঠিক মতন না পেলে সবার খাওয়া বন্ধ। নাও ভাবো। যা, নবাব তো রেগে মেগে সভা ছেড়েই চলে গেলেন। এই সেরেছে, এ তো শুকনো বিপদ। না, খাল কেটে নিজের বিপদ নিজেই ডেকে এনেছি মনে হচ্ছে। যে করেই হোক নবাব বাহাদুরের মন জয় করতেই হবে। সেই তো কখন থেকেই পাইচারি করে যাচ্ছেন, তো করেই যাচ্ছেন। এবার না হয় একটু বসে জিরিয়ে নিন। না 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 উজির, আমি চুপ করে বসে থাকতে পারছি না। ওই মন্ত্রী আমার মনের মধ্যে এমন একটা চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে সেটা একেবারে ছাড় পোকার মতন কুটকুট কুটকুট করে আমাকে অস্থির করে তুলছে। এবার আপনার সব অস্থিরতা আমি দূর করে দেব জাহাপনা। ওই দেখুন, আবার এখানেও এসে হাজির হয়ে গেছে। আয় 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 আয়, এখানে আবার কি চাই তোমার? চাই তো আমার। ওই আমার প্রশ্নের উত্তর কোথায়? সেইটা বলবো বলেই তো এলাম জাহাপনা। অনেক ভেবে চিনতে আমার মনে হয়েছে আপনার আমলই সব থেকে সেরা। সেটাই যদি সেরা হবে, এত ভাবনা চিন্তা করার কি দরকার ছিল? ওই কথা তো আগে বললেই হতো। নাও, এবার কি বলবে বলো। আচ্ছা, বেকায়দায় বললাম দেখছি। এবার তাহলে কি করি? আর শুধু তাই নয়, আমার শাসনকাল যদি ভালোই হয় তবে আমার বাবা বা ঠাকুরদার শাসনকাল খারাপ হবে কেন? বলো বলো। এই না মানে কি যে বলি, মানে কি বলতে কি বলে ফেলি, না মানে না মানে মানে যেটাই ভালো সেটাই খারাপ। না না, মানে যা খারাপ তাই ভালো। সব কেমন গুলিয়ে যাচ্ছে। এই থামাও তোমার এই আমতা আমতা করা। পরিষ্কার কোনো উত্তর থাকলে বলো। উত্তর আর কি দেব? বেশ ভালো করেই বুঝতে পারছি, যাই উত্তরই দিই নবাবকে খুশি করতে পারবো না। আবার আবার তুমি বিড়বিড় করছো। আচ্ছা, একটা কথা খোলসা করে বলো দেখি, তুমি জানলে কি করে যে আমার বাবার থেকে আমার আমলেই নবাবই ভালো চলছে? এবার আর পালানোর পথ নেই, জাহাপানা আচ্ছা পেতে ফেলেছেন। বলো, আরে বলো, কি করে জানলে সেটা বলো। এই না মানে মহারাজ কৃষ্ণচন্দ্রের মুখে শুনেছি। তাই না? তাহলে তো কৃষ্ণচন্দ্রকেও ছাড়া যাবে না। উজির, ফরমান বানাও, কৃষ্ণচন্দ্রকে সশরীরে এখানে হাজির হতে হবে, জলদি। এই মরেছে, আপনি বাঁচতে গিয়ে ফস করে বাপের না মানে মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম করে ফেলেছি। এবার কি হবে? এবার কি হবে?
মহারাজ নবাবের ফরমান আছে আপনার জন্যে। এই মরেছে, এর মধ্যে আবার ফরমান। সে আবার কি? কই কই কই, দেখি দেখি। কি হলো মহারাজ? ফরমান পড়েই আপনার মুখ চোখের ভাব যে বদলে গেল। কোনো দুঃসংবাদ নেই তো আবার? নবাব জরুরি প্রয়োজনে আমাকে মুর্শিদাবাদে তলব করেছেন। তার মানে যা ভয় পাচ্ছিলাম সেটাই ঘটতে চলেছে। গড়বড় কিছু একটা হয়েছে। আসুক একবার কৃষ্ণচন্দ্র, এবার যখন ওকে বাগে পেয়েছি তখন আচ্ছা করে মেরামত করব। মন্ত্রীর কথাটা কেন বাদ দিচ্ছেন হুজুর? ওকেও জুত করে দেবেন তো? সে আর বলতে, কিন্তু কৃষ্ণচন্দ্রের আসতে এত দেরি হচ্ছে কেন? আমি এসে গেছি নবাব বাহাদুর। আরে আরে, এই তো এতক্ষণ তো তোমার কথাই ভাবছিলাম। আপনি ভাবলেন আর আমিও হাজির হয়ে গেলাম। কিন্তু এবার বলুন তো, কি এমন জরুরি প্রয়োজন যে আমাকে একেবারে তড়িঘড়ি ডেকে পাঠালেন আপনি? বেশ, তবে বলো দেখি, তুমি আমার বাবার নবাবী আমল সম্বন্ধে কি জানো? এই, সে আবার কি? আমি আবার তাঁর আমল সম্বন্ধে কি বলতে পারি? বলতে যে তুমি পারো সেটা কিন্তু আমি জানি, কারণ তোমার মন্ত্রীর কাছে শুনেছি তোমার নাকি ওই আমলের শাসন সম্বন্ধে অনেক কিছুই জানা আছে। তা কি জানা আছে বলো? কি জানা আছে তো? মন্ত্রী এমন কথা বলেছে? ওহ, এইভাবে আমাকে জাঁতা কলে ফেলেছে, তাহলে কোথায় বিপদ থেকে উদ্ধার করবে তা নয়, উল্টে বিপদে টেনে নিয়ে এসে ফেলেছে। একবার তুমি কৃষ্ণনগরে চলো না, তারপর তোমার এই বানিয়ে বানিয়ে গল্প করা আমি বের করছি। বিশ্বাস করুন মহারাজ, আমি সেভাবে বলতে চাইনি। কি হলো? আরে মনে পড়লো কিছু? আর শুধু বাবা নয়, আমাকে আমার বাবা, দাদু, সবার রাজত্বকাল সম্বন্ধে জানতে হবে আমার। তাহলে যে আপনাকে এমন লোক খুঁজে বের করতে হবে যে তিনজনের শাসনকালী দেখেছে। এটা কিন্তু মহারাজ ঠিক কথাই বলেছেন। বটে বুঝি, তোমার দেখছি দিনে দিনে চরম উন্নতি হচ্ছে। আজকাল আবার মহারাজের কথা সায় দেওয়া হচ্ছে। না মানে আমি তো এই তো মানে এই এমনি এমনি হোক আর অমনি হোক, এবার তাহলে উচিত তুমি এমন একজন লোক খুঁজে বের করো যে তিনজনের শাসনকালই দেখেছে। না হলে কৃষ্ণচন্দ্র আর তার মন্ত্রী তাদের সঙ্গে সঙ্গে তোমাকেও কয়েদ করে রাখবো। আবার কি ফাঁপড়ে পড়লাম রে বাবা। আমাদের তাহলে এবার ছেড়ে দিন হুজুর। আমরা তো মানে না মানে মহারাজের তো কোনো দোষ নেই, তাই বলছিলাম কি। যাই বলো আর তাই বলো, ওই লোক খুঁজে পাওয়ার আগে তোমাদের ছাড় নেই। মহারাজ তো ছুটলেন মুর্শিদাবাদ, এদিকে মহারানী যে কি না কি ভাবছেন কে জানে। সাত সকালেই আমাকেই কেন যে ডেকে পাঠালেন, যাই গিয়ে দেখি। আমাকে ডেকেছেন রানীমা? নবাব মহারাজকে ডেকে নিয়ে গিয়ে কি খিচুড়ি পাকাচ্ছেন সেটা তো জানতে পারছি না। মহারাজকে তড়িঘড়ি ডেকে পাঠানোর ব্যাপারটায় একটু খটকা লাগছে বটে, তবে তেমন কিছু হলে খবর নিশ্চয়ই একটা কিছু পাওয়া যাবে রানীমা। না 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 না, কখন খবর আসবে সেই অপেক্ষায় আমি আর বসে থাকতে পারছি না গোপাল। আর দেরি না করে তুমি নিজে গিয়ে বরং মহারাজকে উদ্ধার করে আনো গোপাল। আহা, তেমন কিছু হলে তো আমি আছি রানীমা। তবে আবারও বলছি, একটু ভরসা রাখুন, মহারাজের কোনো বিপদ হবে না। মুখ ফুসকে কথা বলে গাঁড়া কলেজে কি পড়লাম কে জানে। এবার সব জায়গায় ঘুরে ঘুরে বুড়ো লোক খুঁজে বের করো। সেই তখন থেকেই ঘুরে বেড়াচ্ছি, কই একজনও তো তেমন কাউকে খুঁজে পেলাম না যে কিনা বলতে পারবে নবাবের বাবার আর দাদুর সময় শাসনকাল সম্পর্কে। উফ।
আরে 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 ওই তো একজনকে দেখতে পেয়েছি মনে হচ্ছে, যাই দেখি কিনা। এই যে শোনো 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 শোনো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমাকে ডাকছো? আরে তোমাকে নয় তো কাকে ডাকবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি বলো তো দেখি, নবাবের বাবার সময় শাসন তুমি দেখেছো? হ্যাঁ, তুমি নবাবের দাদুর সময় শাসন দেখেছো? এই মনেতে, সেসব তো অত মনে নেই। সেই এক কায়দা। ওহ, আমি যে কি করি, এই বুড়োকে দিয়েও তো কিচ্ছু বলানো গেল না। একজনকে ধরে না নিয়ে গেলে নবাব তো প্রাণেই মেরে ফেলবেন। আরে আরে, এই কথাটা তো মাথায় আসেনি। না না না, বুদ্ধি খাটিয়ে যদি কোনো উপায় বের করতেই হয়, তবে সেটা ঠিক করেই করতে হবে। বলি কাজকর্ম শিখে তুলে দিয়ে তখন থেকে কি এত ভাবছো বলো তো? হ্যাঁ, মহারাজকে ডেকে নিয়ে গিয়ে নবাব যে কি কাণ্ডটাই করছেন সেটাই তো ভেবে পাচ্ছি না গিন্নি। তবে বরং একটা কাজ করো, এখানে বসে টাকনা চুলকে শটাং মুর্শিদাবাদে চলে গেলেই পারো। সে তো যেতেই পারি গিন্নি, তবে হঠাৎ করে সেখানে চলে গেলে হিতে বিপরীত হতে পারে, তাই একটু ভেবে চিন্তে এগোতে হবে, বুঝলে? ভাবতে ভাবতে কাল পার করে দিলে কিন্তু আরো গোলমাল হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, গোলমাল হতে আর বাকি কি বা আছে? আরে আরে, উজির মশাই যে, ব্যাপার কি? ব্যাপার আর কি, মন্ত্রী মশাই মুর্শিদাবাদে গিয়ে নবাবকে তোল্লাই দিতে গিয়ে এমন গুলিয়ে দিয়েছেন যে নবাবকে আর কিছুতেই সামলানো যাচ্ছে না। তাই বলে আপনাকে একেবারে এখানে ছুটে আসতে হবে? সবটা শুনলে বুঝবে আমি কি ঝামেলায় পড়েছি। এবার বুঝলে বিপদখানা কিরকম? হ্যাঁ, ঘোট যে একটা ভালো রকমই পেকেছে সেটা বেশ বুঝতে পারছি। এখন একমাত্র তুমি পারো একটা কোনো উপায়, মানে একটা কোনো বুদ্ধি বের করে আমাকেই শুধু নয়, মহারাজ আর মন্ত্রীকে উদ্ধার করতে। ব্যাপারটা হলো, নবাবের সামনে এখন এমন একজন লোককে হাজির করানো চাই যে তার বাবার ও তার দাদুর শাসনকাল দেখেছে, আর সব দিক দিয়ে তুলনা করে বলতে পারবে কার শাসনকাল ভালো। এই তো কেমন সুন্দর করে সবটা বুঝে গেছো। চিন্তা করতে হবে না, নবাবকে গিয়ে বলে দাও কাল সকালেই এইরকম একজন নবাবের দরবারে ঠিক হাজির হয়ে যাবে। ওই গৌজি, সে কখন থেকে তো বলছো কে একজন আসবে, আমাকে আমার বাবার সম্বন্ধে বলবে, কিন্তু কারোরই তো বার্তা নেই। হ্যাঁ, এই এলো বলে। আমারও তো মনে হচ্ছে এই আসি করছে, কিন্তু আসতে পারছে না। একবার এত বড় গন্ডগোল পাকিও তোমার শিক্ষা হয়নি, আবার ফোড়ন কাটছো তুমি। কতক্ষণ আর অপেক্ষা করব? অপেক্ষা করতে করতে যে হাড়ে দুব্ব গজিয়ে গেল। না না, অপেক্ষা তো আমরাও করছি, কেউ এসে আমাদের উদ্ধার করুক। গুস্তাখি মাফ করবেন জাহাপনা, আমার আসতে দেরি হয়ে গেল। আমি উজির মশাইকে বলেছিলাম ঠিক সময়ে গিয়ে জাহাপনার সঙ্গে দেখা করব আর তার হাল হকিকত জানাবো। সে তো নয় বুঝলাম, কিন্তু তুমি কে? তোমায় তো ঠিক চিনলাম না। আমাকে চিনলেন না? যার পান খেয়ে আপনার দাদু বাবা ঠোঁট লাল করেছিল, তাকে জিজ্ঞাসা করছেন কে সে? নবাবের যে ঠোঁটটা লাল লাল, সেটাও তো তাহলে তোমার সেজে দেওয়া পানেরই কামাল। সে তো নিশ্চয়ই নবাবের এই ঠোঁট তো বাপ দাদুর কাছ থেকে পাওয়া লাল লাল ঠোঁট। তবে তো ভালোই হলো। এবার তুমিই বলো,
তুমি বলো তবে কার শাসনকাল কেমন ছিল? আগে জাহাপনা, আমি পানওয়ালা, পান সাজতে পারি, রাজনীতির তো কিছু বুঝি না। এই সেরেছি। তবে হ্যাঁ, আপনার ঠাকুরদার আমল থেকে আপনার আমল পর্যন্ত যে পরিবর্তনগুলো হয়েছে সেটা আমি জানতে পারি। তুমি তাই বলো, তারপর না হয় নবাবই বুঝে নেবে কার আমলে শাসন ভালো। তবে শুনুন, নবাবের ঠাকুরদার আমলে আমার বাড়ির সামনে এক বুড়ো আর তার নাতনি ছিল। বুড়ো মারা যাওয়ার সময়ে আমাকে বলে গিয়েছিল যে সে তার নাতনির বিয়ে দিয়ে যেতে পারছে না, তাই 2000 স্বর্ণমোহর আমার হাতে দিয়ে যাচ্ছে। আমি যেন তার নাতনির বিয়ের ব্যবস্থা করি। এরপর বুড়োকে দেওয়া কথা অনুযায়ী আমি একটা ভালো পাত্র দেখে তার বিয়েও দিলাম, আর ওই 2000 স্বর্ণমোহরও তাকে দিয়ে দিলাম। যাক, বিয়ে যখন হয়ে গেল তখন ভালোই হলো। এবার মনে হয় বুড়ো আসল কথায় আসবে। তবে তবে এর বহু বছর পরে নবাবের ঠাকুরদার পর নবাবের বাবার রাজত্বে ওই নাতনিকে দেখে আমার মনে হয়েছিল যে আমি খুব বোকার মতন কাজ করেছিলাম, কারণ ওই নাতনি তো মোহদের ব্যাপারটা জানতো না। তাই তাকে মুদ্রা না দিয়ে নিজের কাছে সব মুদ্রা রেখে দিলেই ভালো হতো। তারপর কি হলো? এই তো বলছি এরপরে কিছুদিন আগে, অর্থাৎ ওই নবাবের শাসনকালে ওই নাতনিকে আবার দেখে বুঝতে পারছিলাম বুড়োর নাতনিকে বিয়ে করে নিলেই তো লেঠা চুকে যেত, সবটাই আমাদের হতো। বাবা বাবা বাবা, গল্পখানা খাসা, একেবারে পরপর সব ঘটনা সাজানো। তাতে আপনার যা জানার ছিল সেটাও কি পরিষ্কার হলো জাহাপানা? সেটা তো পরে বলছি, আগে আমি পানওয়ালাকে পুরস্কার দেবো। ওকে এক্ষুনি 100 মোহর দেওয়ার ব্যবস্থা করো। তার মানে এই বৃদ্ধ পানওয়ালা আপনার মনের মধ্যে যে প্রশ্ন কুটকুট করে কাটছিল তার উত্তর দিয়ে দিয়েছে? দিয়েছেন মানে? আলবাত দিয়েছে। এই পানওয়ালাই সবটাই একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে। তা কেমন কি পরিষ্কার হলো আমাদেরও একটু বলুন। এটা বুঝলে না, আমার দাদুর আমলে, তার মানে প্রজাদের বুদ্ধির কোনো বিকাশ হয়নি। আমার বাবার আমলে বুদ্ধির বিকাশ শুরু হয়, আর আমার আমলেই সেই বিকাশ পূর্ণতা পেয়েছে। তবে আর কি, আমার কথাটাই সত্যি হয়েছে। নবাবের শাসনকালই সেরার সেরা। আমি তবে আসি জাহাপনা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এই নাও তোমার পুরস্কার। তোমার সাথে সাথে আমি কৃষ্ণচন্দ্র আর ওর মন্ত্রীকে ছেড়ে দিলাম। ও, হাফ ছেড়ে যেন বাঁচলাম। জাহাপানাকে কেমন যেন বেশ খোশ মেজাজ দেখাচ্ছে। হ্যাঁ উজির, এবার মনটা একটু ফুরফুরে লাগছে। মন থেকে সব সন্দেহ দূর হয়ে গেছে। দেখে থেকে আচ্ছা একজনকে খুঁজে বের করেছিলে, পুরস্কার তো তোমাকেও দিতে হয়। আপনি মহান জাহাপানা। না না, লোকটা সবটাই কেমন গল্প করে বুঝিয়ে দিয়েছে। এই না হলে বুদ্ধিমান লোক। আর কি জাহাপানা, যদি কিছু মনে না করেন তবে কয়েকটা কথা বলবো? হ্যাঁ, বলো বলো বলো। আমার তো মনে হচ্ছে ওই লোক আসলে নবাব বাহাদুরের নিন্দেই করে গেল। ও আসলে যা বলে গেছে সেটা হলো আপনার ঠাকুরদা ছিলেন ধর্মাত্মা মানুষ। ওর আমলে লোকের মনে কোনো অধর্ম কাজ করা তো দূরের কথা, এমন চিন্তাও করতে পারতো না। আপনার বাবার ধন দৌলত বাসনা ছিল, আর প্রজারাও সেইভাবে লোভী হয়েছে। আর এখন এই আপনার দৌলতে লোভ যে বেড়েছে তাই নয়, ধর্মকর্ম লোভ পেয়েছে। ও কি, তাই তো? তার মানে ওই বদলোকটার পেটে পেটে এই বুদ্ধিও ছিল। আমাকে মাফ করবেন জাহাপানা,
এমন একজনকে হাজির করলাম যে কিনা আপনাকে এইভাবে বদনাম করে গেল। মাফটা পরে হবে। যাও এক্ষুনি গিয়ে ওই পানওয়ালাকে ধরে আনো, ওকে আমি শুলে চড়াবো। আপনি যখন বলছেন তখন না হয় খুঁজে দেখছি একবার, তবে সে কি আর এই তল্লাটে আছে? আপনার পুরস্কার পেয়ে সে নির্ঘাত এতক্ষণে নাচতে নাচতে মুর্শিদাবাদ ছেড়ে কৃষ্ণনগরেই, না মানে ওই দিকে কোথাও চলে গেছে। ওহ, পানওয়ালা সেজে আচ্ছা একখানা খেল দেখালে বটে গোপাল। আমি তো কিছুতেই তোমাকে চিনতে পারিনি। গোপাল যে বহুরূপী সেটা তো আমি অনেক আগেই আপনাকে বলেছি মহারাজ। তুমি থামবে। গোপাল ছিল বলে এই যাত্রায় ফিরতে পারছি। তুমি তো আমায় টেনে নিয়ে গিয়ে আর একটু হলে শুলে চড়াচ্ছিলে। তবে আমরা চলে এলেও ওদিকে যা হওয়ার তাই হচ্ছে মহারাজ। নবাব বুঝতে পারলে ভালো, না হলে আরো ভালো। কেউ না বুঝলেও আমি কিন্তু বুঝেছি গোপাল। তুমি আচ্ছা করে নবাবের শাসনকালের অধঃপতন বর্ণনা করেছো। বুঝেই যখন গেছেন তখন না হয় একটা পান খেয়ে যান ঠান্ডা করুন। এই না হলে গোপাল পানওয়ালা। কি ব্যাপার মহারাজ, আপনি সিংহাসন ছেড়ে এমন অস্থিরভাবে ঘুরপাক খাচ্ছেন যে? আর ঘুরপাক, আমার মাথাটা যে চক্কর খেয়ে 7 পাক হয়ে গেল তার বেলা। কি হয়েছে মহারাজ? যদি একটু বলেন তাহলে পাচনটা দিতে পারি। আসলে মহারাজের সময়টা ভালো যাচ্ছে না, তাই মনে হয়। এই যে জ্যোতিষী, একদম কথা বলবে না তুমি। মুখ ধুয়ে আসনি নাকি? আমার নাক কি তবে বন্ধ হয়ে আছে? থামো তোমরা। হ্যাঁ মহারাজ, চুপ করেই আছি। আহ, যা কুকর্ম করার তা তো করেই ফেলেছো। কুকর্ম কেমন ধরনের? মানছি তোমার বয়স হয়েছে, তাই বলে মহারাজের সামনে। আমার পাচনে কাজ দিয়েছে তাহলে। ওহ, তোমরা আমায় ভুল বুঝছো। এই সবাই চুপ করো তো, তখন থেকে ইয়ার কি হচ্ছে নাকি? চুপ চুপ চুপ, একদম চুপ। মহারাজ কি হয়েছে একটু বলবেন কি? আর কি বলবো বলো তো গোপাল? যা হয়েছে বলুন না মহারাজ। এই রাজ্যোতিষী সব ভুলভাল গণনা করেছে। এখন আমি কি করি? বেশি তুমি খুলো না মুখ, নেমে আসবে কপালে দুঃখ। একদম চুপ করে বসে থাকো। জ্যোতিষী বলেছিল এই মাসে রানীমা কোনো রকম বায়না করবে না। তার মানে আবদার করেছেন, তাই তো? হ্যাঁ, 2 জোড়া কানের দুল। তারপর আর কি ভুল গণনা হয়েছে মহারাজ? এছাড়াও জ্যোতিষী বলেছিল যে এ মাসে রাজপ্রাসাদে কোনো কুটুম আসবে না। কিন্তু কুটুম আসছে, তাই তো? সে আর বলতে, অতিরিক্ত 7 জন আসছে। কত খাই খরচ। 7 জনের আসার যে কি গরজ কে জানে। তারপর বলুন মহারাজ, থামবেন না। জ্যোতিষী বলেছিল যে এ মাসে আমার খাওয়ার প্রতি তেমন লোভ হবে না। কিন্তু আপনি আরো লোভী হয়ে গেছেন, তাই না? কি বললে মন্ত্রী? না মহারাজ, ভুল হয়ে গেছে। এখানে ওই জ্যোতিষীর দোষ। যা বাবা। জ্যোতিষী তুমি বলেছিলে আমাকে যে আমার জিভ দিয়ে এ মাসে কোনো রকম আজে বাজে কথা বেরোবে না। আমার কি দোষ? গ্রহ নক্ষত্রের ব্যাপার। থামো তো সকলে, আমার কথাগুলো শোনো। বলুন মহারাজ। আমার রসনা মেটানোর জন্য নানা ধরনের খাবার বানাতে গিয়ে প্রচুর খরচ হয়ে গেছে। বলো তো কেমন লাগে? ব্যথা লাগে মহারাজ, ব্যথা। একদম ঠিক কথা। জ্যোতিষী, এমন তো তুমি করো না। মন্ত্রী, তুমি জোর করে ছাদে নিয়ে এলে। দেখাও কোথায় গ্রহ নক্ষত্রের এদিক সেদিক ঘটেছে। এভাবে কি দিনের বেলা এসব বোঝা যায়? আর তাছাড়া এই গ্রীষ্মের সকালে ছাদে এসে কিন্তু মন্দ লাগছে না। আহা, কি সুন্দর গ্রীষ্মের সকাল। মন বলছে জ্যোতিষীর কি সমস্যা জিজ্ঞাসা করো গোপাল। হ্যাঁ, করি। বলো কি সমস্যা? বলছি আজ সভাটা সবাই মিলে ছাদেই করা হোক। সাধু। বলো জ্যোতিষী বলো, চুপ করে কি লাভ? আগে আমার রাত্রে আজকাল ঠিকভাবে ঘুম হয় না। কেন,
পথ হজম। রাজবৈদ্য রাজ্যের বৈদ্য হয়ে তুমি করছোটা কি? মন্ত্রী মশাই একটু চুপ করুন না। আমার দুরবস্থার কথা কেবল আমিই জানি। আপনার কি হাতের জল শুকোচ্ছে না? দুঃস্বপ্ন। আর কি বলবো মহারাজ, গত 2 মাস দুঃস্বপ্নে ঘুম ভেঙে যাচ্ছে। ওই জন্যই তোমার রাত্রে ঘুম হচ্ছে না ঠিকঠাক। আর যত ভুল করছো গণনাতে। তা ঠিক কি ধরনের দুঃস্বপ্ন দেখেছো? কেন, তুমি জেনে কি করবে গোপাল? দেখেই না শুনে, কান তো আছেই। এই তো দেখছি কোনোদিন সাপ, কোনোদিন কুমির, কোনোদিন ভূতে দুঃস্বপ্নে তাড়া করছে। না না না, দুঃস্বপ্ন দেখে ভয় পাওয়া সত্যি খুব বাজে ব্যাপার। হ্যাঁ, তাও আবার এসব ওই বাঘ, সাপ, ভূত। যত আজে বাজে কথা। মন্ত্রী মশাই একটু থামুন, দয়া করে মুখে কুলু পাটুন। এই বৈদ্য, আছে নাকি কোনো বিশেষ পাঁচন? আগে না রাজন। মন্ত্রীকে তো জিজ্ঞাসা করে কিছু লাভ নেই। 4-5টা বাজে কথা বলবে সেই। গোপালেই আস্থা রাখুন মহারাজ, সেই করবে সমাধান দুঃস্বপ্ন বিভ্রাট। কি হে গোপাল, কিছু বলো, কারণ আমারও তো ভয় আছে দুঃস্বপ্নের ব্যাপারে। মহারাজ কি শুধুই দুঃস্বপ্নে, এছাড়া এমনিতেও তো ভয় পান? আপনার মুখেই শুনেছি, দিয়ে নিজের 2 কান। ঠিকই বলেছো, আমার আবার চোর ডাকাতে খুব ভয়। বলো গোপাল, উপায় বলো। কি শুনলাম, মহারাজ চোর ডাকাতদের ভয় পান? দুঃস্বপ্ন কাটানোর সেরা উপায় হলো নিজের মনের জোর আনা। যদি ঘুম ভেঙেও যায়, তাহলে নিজের মনকে বোঝাতে হবে যে ওটা দুঃস্বপ্ন। একদম ঠিক বলেছে গোপাল, মনের জোর না এলে দুঃস্বপ্ন জেঁকে বসবে। জ্যোতিষী, দিনখানেকের ছুটি নিয়ে তুমি বরং আরাম করো বাড়িতে। ঠিক বলেছেন মহারাজ। জ্যোতিষী, তুমি কদিন আরামই করো বাড়িতে, কেমন? তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মহারাজ ভালোই করেছেন জ্যোতিষীকে কদিন ছুটিতে পাঠিয়ে। সত্যি দুঃস্বপ্নের জেরে মানুষটা একদম দিশেহারা হয়ে গিয়েছিল। ওহে সভাকবি, এই দুঃস্বপ্ন, ভয় পাওয়া এসবই দূর করা যায় নিজের মনের জোরে। যারা সেটা পারে না, তারাই রাত দিন এসব নিয়ে ভাবতে থাকে। হ্যাঁ, আর এর ফলটা কাজের ক্ষেত্রে পড়ে। বাড়ছে রোদ, চলো এবারে এগোই গুটি গুটি, না হলে আরো তাপ দেবেন। সূর্য মামাটি কি, এটাই তো বলতে সভাকবি। আচ্ছা গোপাল, তুমি কখনো দুঃস্বপ্ন দেখোনি? আলবাত দেখেছি, তবে সবার থেকে একটু আলাদা। কেমন শুনি? স্বপ্নে দেখি আমি ওই মাছের মুড়ো, মুরগির ঠ্যাং, পাঠার চর্বি খাচ্ছি, কিন্তু বাস্তবে ঘুম ভাঙলে দেখি বউ ওই ভাত আর আলু সেদ্ধ করেছে। এটা কি কম ভয়ঙ্কর দুঃস্বপ্ন বলো তো? যাক, আসি হে, আবার দেখা হবে। রাজ্যতীষীর বেলায় ছুটি দিল মহারাজ, আর আমি কিনা মন্ত্রী হয়েও 2 মাস আগে ছুটি তো পাইনি, উপরন্তু আমায় নিয়ে বিদ্রুপ হয়েছিল। আমি ছাড়বো না মহারাজকে, আমি ছাড়বো না। আমাকে সেই দিন। কি ব্যাপার মন্ত্রী, তোমার এমন আলু থালু অবস্থা কেন? গিন্নি মেরেছে নাকি? দেখুন মহারাজ, ইয়ার্কির একটা সীমা আছে, গোপালকে থামতে বলুন। কি হয়েছে তোমার, সেটা তো বলো। আমি দুঃস্বপ্ন দেখেছি মহারাজ। কি দুঃস্বপ্ন? হ্যাঁ মহারাজ, ভয়ে আমার সারা রাত সেই জন্য ঘুম হয়নি। তা আপনি কি কচি খোকা যে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছেন? জানিনি যখন স্বপ্ন, তাও আবার বাজে, অত গুরুত্ব না দিলেই হয়। মহারাজ, আমার অবস্থা খুবই খারাপ। পেট যে খারাপ হয়নি এই ঢের। কি স্বপ্ন দেখেছো শুনি? আমি স্বপ্নে দেখেছি আমার বাড়িতে ডাকাত পড়েছে, সব কিছু তারা লুট করে নিচ্ছে মহারাজ। আহা, মন্ত্রী মশাইয়ের কত কষ্ট করে সরানো মোহরের বস্তাগুলো। গোপাল, গোপাল বেশি বাড়াবাড়ি করো না। আরে থামো থামো, তারপর কি হলো? তারপর ডাকাতদের ডাকাতিতে অতিষ্ঠ হয়ে আমি গিন্নিকে ওদের সামনে দাঁড় করিয়ে নিজে পালিয়ে গেলাম। হ্যাঁ বাবা রে, মন্ত্রী মশাই বৌঠানকে দাঁড় করিয়ে ডাকাতদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেলেন? বাবা গো, আপনি খুবই সাহসী। সে তো আমি বরাবরই। সত্যি তো তা মন্ত্রী, তুমি নিশ্চয়ই প্রাণ ভয় ছুটছিলে। হ্যাঁ মহারাজ। ছুটতে ছুটতে পাননি তো ব্যথা? তাহলে জানান সে কথা। পায়ে খুব ব্যথা,
হাঁটতেও পারছি না ঠিকঠাক। এক কাজ করুন মন্ত্রী মশাই, স্বপ্নের ব্যথা যখন বাস্তবে ফিরে এসেছে তখন সেই ব্যথা আবার স্বপ্নে ফিরিয়ে দেওয়াও সম্ভব। কি করে? মন্ত্রী মশাই ছুটুন, তাহলেই সব ব্যথা সেরে যাবে। ঠিক ঠিক, ছোট মন্ত্রী ছোট, তুমি বরং ছুটতে থাকো। এই গরমে মহারাজ ছুটবো? হ্যাঁ হ্যাঁ, একদম, চলো চলো। মন্ত্রী মশাই, আপনার স্বপ্নের অনুভূতি আনতে আমরা না হয় ধনী দেব। আরে রে 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 রে, মন্ত্রীকে ধর তেড়ে মেরে। আমি আর পারছি না। বাঁচান মহারাজ, বাঁচান বাঁচান মহারাজ। ছোট ছোট, পরে এক গ্লাস আমের শরবত খেয়ে নিও। আমরা হলাম ডাকাত। মন্ত্রীকে ধরবো ঠিক খপাত। আরে রে 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 রে। কি ব্যাপার, সেই এসে থেকে শুয়ে আছো? ভাবছি ভাবছি কি ভাবছো একটু শুনি। খানা চিঠির কথা। কাকে? কে চিঠি পাঠালো গো? আরে আমি পাঠাবো। হ্যাঁ, চিঠিটা আসলে তুমি মহারাজকে পাঠাবে। কে? আমি চিঠি পাঠাবো? তাও আবার মহারাজকে? এইসব কি বলছো? গিন্নি গিন্নি গিন্নি, এই চিঠি পাঠানোটা একটা পরিকল্পনা, বুঝলে? তা তা আপনার পরিকল্পনাটা এবার শুনি শুনি শুনি। হুম 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 হুম। আরেকটু গুছিয়েই বলছি গিন্নি। কি ব্যাপার মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বাবা, ভয় হচ্ছে রানী। কিসের ভয় মহারাজ? বয়স হয়ে যাচ্ছে তো। বয়স তো হবেই, কেউ কি আজীবন তার যৌবন ধরে রাখতে পারে মহারাজ? কিন্তু তুমি তো আছো একদম সেই প্রথম দিনের মতো। আপনার সঙ্গে আর মশকরা করা গেল না মহারাজ। আরে এইটাই তো জীবন। শুনলাম আপনি রাজ জ্যোতিষীকে কয়েকদিনের জন্য ছুটি দিয়েছেন মহারাজ। হ্যাঁ, বয়সের জেরে দুঃস্বপ্নগুলোকে সে বড়ই সত্যি সত্যি ভেবে নিচ্ছিল। এইটাই তো ব্যাপার, বয়স হলে কখন কি যে হয়। বড় চিন্তা হচ্ছে এসব ভেবে। অহেতুক ভাববেন না মহারাজ, আমি পাশে আছি। যা হবে দুজনে মিলে কিছু একটা উপায় বার করে ফেলবো মহারাজ। এছাড়াও আমাদের পাশে আমার সভাসদরা তো আছেই। বাকিদের কথা জানি না, তবে গোপাল থাকবেই থাকবে। ও মা গো, কি হলো কি হলো কি হলো? জিভে কামড় খেলাম। নিশ্চয়ই কেউ নাম করছে। হ্যাঁ, বদনাম না সুনাম কে জানে। বদনাম হলে মন্ত্রী মশাই, আর সুনাম হলে মহারাজ বা রাজ্যবাসীরা। আমরা কি একবার মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে দেখে আসবো দাদু? দেখেছো কিন্নি কেমন সব তৈরি হয়ে গেছে? তাই তো দেখছি, তোমায় ওরা যে বড্ড ভালোবাসে। আরে বাসবো না, দাদুও তো আমাদের কত ভালোবাসে। তোদের দিদা আজ আলুর দমটা বেড়ে রেঁধেছে, তাই সবাই মন দিয়ে খা। কাউকে এখন ভাত ছেড়ে উঠতে হবে না। হ্যাঁ, দেখো মা, এইভাবেই যেন গিন্নি আর এই নাতি নাতনিদের নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। বাবা, এই মাঝ রাতে কি আর ভালো লাগে সব লিখতে? আরে আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে। এই চিঠিতে কি লিখতে হবে? কবে রাজবাড়িতে ডাকাতি করতে যাবে? ওরে বাবা, আমায় কি এখন তবে তবে ডাকাত সাজতে হবে? গত 2 মাস আগে মনে আছে, ডাকাতের দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে মহারাজকে বলেছিলাম বলে ওরা তোমায় নিয়ে মজা করে সারা মাঠ ময় দৌড় করিয়েছিল। আজ শুনেছি মহারাজের ডাকাতে ভয়, তাই তোমায় দিয়ে ইচ্ছে করে ডাকাতের ভাষায় একখানা কড়া চিঠি পাঠিয়ে মহারাজকে নাস্তানাবুদ করব। ও, তাই তোমার হাতের লেখা যাতে বুঝতে না পারে সেজন্য আমায় দিয়ে লেখাচ্ছ, তাই তো? একদম ঠিক। কিন্তু আমি তো অনেক বানান ভুলে গেছি। আরে আমি সব বলে দেব। তাহলে বলো, এই বানানটা বলো, এই বানানটা। হা রে 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 রে।
মহারাজ, রানীমা, ডাকাতের চিঠি এসেছে। ডাকাতে চিঠি? কি কি বলিস রে তুই? শিগগিরই দিয়ে দেখি চিঠিখানা। কি হলো মহারাজ, এমন চুপ করে রইলেন? কি লেখা আছে? আসছে শনিবার অমাবস্যা তিথিতে ডাকাতরা আমার প্রাসাদ লুট করতে আসবে। আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব মহারাজ, পুরো নিঃস্ব। এখানে লেখা আছে, পুরোপুরি নিঃস্ব হতে না চাইলে ওই নির্দিষ্ট দিনে রাত্রি 1 প্রহরের সময় পিছন দিকের বট গাছের নিচে 40 বস্তা মোহর রেখে আসতে। কি করবেন তবে মহারাজ? সেটাই তো ভাবছি। হাতে আর 3 দিন সময়। পেয়াদাকে পাঠিয়ে শিগগির একবার গোপালকে খবর দিন মহারাজ। গোপাল দাদা, গোপাল দাদা, ও গোপাল দাদা, আরে শিগগির একবার বাইরে আসুন। মহারাজ ডেকে পাঠিয়েছেন, খুব বিপদ। বলিস কি রে, হলো কি? ডাকাতের চিঠি এসেছে। এই তো গোপাল এসেছো। এই দেখো না, ডাকাতের চিঠি এসেছে। লিখেছে শনিবার রাত্রি 1 প্রহরে 40 বস্তা মোহর না দিলে ওই দিনই মাঝ রাত্রে ডাকাতি করে আমাদের নিঃস্ব করে দেবে। কি হবে গোপাল? আমি আছি, চিন্তা করবেন না মহারাজ। সবার আগে দেখতে হবে এটা সভাসদদের কারুর কাজ কিনা। কিভাবে বুঝবে? হাতের লেখা দেখে মহারাজ। আজকে বেতনের দিন, সবাইকে বলবেন স্বাক্ষর করে বেতন নিতে। এইটাই নতুন নিয়ম। যা ভেবেছিলাম ঠিক তাই, স্বাক্ষর করে বেতন নিতে হলো। আসলে গোপাল হাতের লেখা মেলাবে। বেশ হয়েছে, বুঝুক ঠেলা। গোপাল, হাতের লেখা কি মিলল? না মহারাজ, বিজ্ঞানীও তো দেখলো। হ্যাঁ মহারাজ, কারোর হাতের লেখার সাথেই চিঠির লেখাটা মিলছে না। তবে কি সত্যি ডাকাতের চিঠি? মনে হচ্ছে। তবে আমরা আছি, ভয় নেই মহারাজ। কি করব গোপাল? কাল সকালেই বলছি মহারাজ, আজ একটু চিন্তা করে নি। এই ঘটা, তুই আর বটা মিলে। 1 মিনিট, বটা যেতে পারবে না, শরীর খারাপ। আচ্ছা বেশ, তুই আমার সাথে এই শনিবার ডাকাত সেজে রাত্রে রাজপ্রাসাদের পিছনের বটতলায় যাবি। মোহরের বস্তা তুলতে হবে।